আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 28 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দোলনায় বসে আচার খাচ্ছে ঋতু। আজ শুক্রবার, ক্লাস নেই, কিছু নেই, বিন্দাস আছে। এমন কাঠপোড়া সকালের রোদে কোনো পাগল আচার খায় দোলনায় দুলে, এটা কারো মাথায় না আসলেও ঋতুর আসে। যত সব উদ্ভট কাজ করতে ভালোবাসে যেন। ফায়েজ বলল, এখানে কি করছিস? ঋতু বলল, আচার খাচ্ছি। খাবেন ফায়েজ ভাই? ফায়েজ বলল, না, তবে সকালে 10:30টায় কে আচার খাই? ঋতু ফায়েজের দিকে মুখ করে বসলো, তারপর বলল, আচার খাওয়ার জন্য সকাল আর বিকাল কি ফায়েজ ভাই? আচার হচ্ছে যখন খেতে মন চাইবো তখনই খাও, দরকার হলে মাঝরাতে ঘুম থেকে উঠে হলেও আচার খাও। ফায়েজ বলল, শরীর খারাপ করবে তোর? ঋতু বলল, আমার শরীর এতটা সস্তা না যে চাইলেই খারাপ হবে। আমার দাম 4 আনা না, বুঝলে? যে খারাপ করতে আসবে সেই ভয় পাবে। ফায়েজ বলল, তোকে মেজমা বকা দেয় না? ঋতু বলল, সত্যি বলবো? ফায়েজ তাকিয়ে রইল। ঋতু বুঝলো না ফায়েজ কি জানতে চাই। আরেকটু চেপে বসলো ফায়েজের দিকে। তবুও তাদের মাঝে আরেকজন অনায়াসে বসতে পারবে। ফিসফিসিয়ে বলল, আম্মুর ভয়ে এখানে এসে খাই, আম্মু সচরাচর ছাদে আসে না। ফায়েজ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে যে আচার এত পছন্দ করে তার জন্য লুকিয়ে লুকিয়ে খায় ভেবেই বিরক্ত হলো। আর এদিকে উজ্জ্বল বলল, জেরিন আমার জামা খুঁজে পাচ্ছে না কেন? নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ডাক দিল উজ্জ্বল। জেরিন তখন মা চাচিদের সাথে হাতে হাতে রান্না করছে। পুরুষরা রেডি হয়ে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উজ্জ্বলের এমন চিৎকারে বিরক্ত হলো জেরিন। সব গুছিয়ে বিছানায় রেখে আসার পরও পাচ্ছে না, মানেটা কি? আজকাল কি চোখেও কম দেখে নাকি? হাসনা জেরিনের পাশে এসে বলল, যা মা, ওর জামা কাপড় রেডি করে আসবি না? ছেলেটা মসজিদে যাবে, দেরি হয়ে যাচ্ছে তো। জেরিন কি করে বলবে, আর বাধ্য হয়ে নিচে থেকে বলল, সব বিছানায় রাখা আছে। মিনিট দুয়েক পর আবারও সে হাঁক ডাক পড়লো, জেরিন আমার চিরুনি পাচ্ছি না। আবারও সেম কাজ। জেরিন আমার ঘড়ি, জেরিন আমার পারফিউম, জেরিন আমার ফেভারিট আতরটা কোথায়? বারবার ডাকায় জেরিন সহ বাকিরাও বিরক্ত হয়েও সিমরান মিটমিট করে হেসে জেরিনের পাশে দাঁড়িয়ে বলল, ছেলে আমাদের বলতে পারে না জেরিন আমার বউটা কোথায়? যাও যাও, স্বামী বাহিরে যাওয়ার আগে স্ত্রীকে পাশে চাই। লজ্জায় মাথা কাটা গেল যেন জেরিনের। চাচি শাশুড়ির মুখে এমন কথা শুনে কান দিয়ে ধোয়া না, মাথায় আগুন চেপে গেল। বিয়ে হলো 2 মাস, এখনো তার পীড়িতের নাটক শেষ হয়নি। জেরিন যেতে নিলে তিনজা হেসে দিল, তারপর বলল, বুঝলি মেজো, তোর ছেলে একদম তায়েফের মতো হলো। তায়েফও বিয়ের পর এমন করতো, রুবিকে রুমে তো আর সরাসরি ডাকতে পারে না। রুবি খান বলল, বুবু শুধু কি তোমার দেবর নাকি? আমার ভাসুরও তো কম যায় না। হাসনা খান বলল, কি বলো মেজপা, সত্যি বড় ভাইজান এমন করতো? আসনা বলল, হ্যাঁ রে, সে আর কি বলি, ছেলেগুলো বড় হয়েছে তারপরও করতো। রুবি বলল, আহ ভাইজান তবে প্রেমিক পুরুষ ছিল। রুবি বলল, এত হাসিও না ছোট বউ, তোমার স্বামীও কম না। কালো দেখলাম রান্নাঘরে উকি দিয়ে ঝুঁকি মারে। রুবি বলল, কি যে বলেন না বুবু, ও তো। বাকিটা আর শেষ হলো না, তার আগে তারিফ সিমরানকে ডাক দিল। তারিফের ডাক শুনে দুই যা হেসে বলল, যাও যাও, ডাক পড়েছে, স্বামীকে রেডি করে মসজিদে পাঠাও। সিমরান চলে যেতে নিলে নীল এসে মাকে জড়িয়ে ধরে বলল, সবাই বউকে কাছে ডাকে, আমার একটা বউ হলে কি খুব খারাপ হতো বলো? রুবি হাতে থাকা খুন্তি দেখিয়ে বলল, এটা পিঠে পড়লেও খারাপ হতো না। নীল বলল, মা তুমিও না সবসময় এমন করো। বলেই নীল বের হয়ে গেল। নীল যেতে যেতেই দুই যা হেসে দিল। নীল আর রিক এক স্বভাবের, উজ্জ্বল আর ফায়েজও এক স্বভাবের। আর এদিকে শুক্রবার বলে আজ সবাই একসাথে খেতে বসলো। কতদিন পর আর্যমান দুপুরে সবাইকে নিয়ে বসলো। এতদিন তো সকালে বসলো, বাকি সময় রুবি খাওয়ায় ঘুম পাড়িয়ে আসতো। আজকাল শরীর যেন আরো দুর্বল হয়ে গেছে, একা হাঁটা কষ্টকর। তারপর বলল, বাবা তৌফিক, খাওয়ার পর একটু রুমে আসিস তো সবাইকে নিয়ে। তৌফিক বলল, আচ্ছা আম্মা, আসবো। আপনার শরীর এখন কেমন আম্মা? আর্যমান বলল, ভালো না বাপ, তোদের বাপ হয়তো আমার অপেক্ষায় আছে, যেতে হবে রে। রিক বলল, দাদি খাওয়ার সময় এমন কথা আর বলবে না। আর্যমান বলল, ছোট ভাই যাওয়ার তো লাগবে, আজ হোক আর কাল, এখন খেয়ে নে, তারপর রুমে আয়। কথা বাড়ালো না সবাই। সবাই খেয়ে আর্যমানের রুমে গেল। তারপর বলল, মা বলুন কি বলবেন? আর্যমান বলল, একটা দরকার ছিল রে বাপ। তাইব বলল, বলুন আম্মা, নির্দ্বিধায় বলুন। আর্যমান বলল, ফায়েজ এদিকে আয়। ফায়েজ আসলো, দাদির হাত ধরে পাশে বসলো। তারপর বলল, ভাইরে তোর বিয়েটা দেখতে চাই আমি। বুকটা কেঁপে উঠলো, দাঁড়ানোর শক্তি চলে গেল। ফায়েজ ভাইয়ের বিয়ের কথা শুনে ঋতুর চোখ জুড়ে আসমান থেকে বৃষ্টি জমা হলো যেন। তারপর বলল, দাদু। আর্যমান বলল, না রে ভাই, আমি জানি তুই কি বলবি। তুই যদি না মানিস তবে তোর পছন্দের সব হবে। ওটা 13 বছর আগে কবর দিয়ে দে দাদু। ফায়েজ বলল, আমার সময় লাগবে। আর্যমান বলল, বড় বউ, মেজ বউ, ছোট বউ, তোমরাও সব ভুলে যাও। আমার মনে হয় না সে সময় কোনোদিনও আসবে, যে সময়ের জন্য এতদিন তোমাদের আমি দমিয়ে রেখেছি। সবাই চলে গেল। ঋতু ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে। ফায়েজ পিছন থেকে ডাক দিল ঋতু বলে, আজ থামতে যাচ্ছে না, তবুও অপেক্ষা করতে পারলো না। ঋতু বলল, জি বলুন। ফায়েজ বলল, রুমে আয়। ইচ্ছে নেই, তবুও রুমে এলো ঋতু। এই নিয়ে হয়তো 5 বার রুমে আসা। আজ আর রুমের আনাচে কানাচে দেখে বুলিয়ে নিল না। দেখলো না কি সুন্দর করে কালো রঙের প্রলেপ সরিয়ে তাতে এক ঝাঁক রং বসিয়ে দিল। অথচ মনমরা হয়ে নিচের দিকে তাকিয়ে রইল ঋতু। ফায়েজ বলল, মন খারাপ? ঋতু বলল, না। ফায়েজ বলল, বসবি? ঋতু বলল, না বলুন, আমার ঘুম পাচ্ছে। ফায়েজ বলল, তাহলে যা। চলে গেল ঋতু। একবারও তাকালো না ফায়েজের দিকে। এতটা মন খারাপ হবে জানলে হয়তো ঋতুকে ডাকতো না। নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো ঋতু।
যতই আটকাতে যায় ততই যেন বাদ মানে না। আজ সব বৃষ্টির পানি জমা হয়েছে এই দুটো কাজল কালো আঁকিতে। তারপর বলল, কেন বারবার ফায়েজ ভাইয়ের দিকে নজর আসে সবার? কেন বারবার আমার ভালোবাসায় আঘাত আসে? কেন এই ছোট হৃদয় স্বপ্ন দেখার আগেই ভেঙে যায়? এত অভিযোগ, অথচ বদ্ধরমী ঋতু ছাড়া আর কেউ নেই। কে শুনবে তার অভিযোগ? আজও ভার্সিটির শেষে দাঁড়িয়ে আছে ঋতু, গাড়ি আসেনি, আঙ্কেল নাকি অসুস্থ। এদিকে রিক্সার নামগন্ধ নেই। লিতিশা তখন গেট দিয়ে সবে বের হলো, কিছু নিয়ে হাসাহাসি করছে, খুব কানে লাগছে। এমনিতেই দেখতে পারে না তাদের দুটোর জন্য ভার্সিটিতে সেদিন কম তো হয়রানি হয়নি। পরে যাই হোক, একবার তো কেউ তাদের নিয়ে কটু কথা বলেছে, সে আর কি কম অপরাধ নাকি? অন্যায় অন্যায়, সেটা যেমনই হোক। তিশা বলল, কি ব্যাপার ঋতু, তুমি একা দাঁড়িয়ে আছো যে? ঋতু বলল, এমনি। তিশা বলল, গাড়ি আসেনি? ঋতু বলল, না আসেনি। তিশা বলল, এত কাট কাট কথা বলো যে তোমার বাড়ির লোক কিছু বলে না? বিরক্ত লাগলো তুলির এমন গায়ে পড়া স্বভাব দেখে। মাথায় আসে না এরা এত অভিনয় পারে কি করে? অবশ্যই পারার কথা, নেতার মেয়ে বলে কথা। অভিনয় না পারলে কি ভোট পাওয়া যায়? কোন নেতাকে জিতার পর রাস্তা ঠিক করে নাকি কাউকে লিপ দেয়, বরং চুষে খায়? তুলির বাপও কম নাকি? তবে সব এক না, আমিও তো কোনো এক নেতার নাতনি। তারপর বলল, না কিছু বলে না, আমার বাড়ির লোকজন জানে আমি গায়ে পড়া লোকদের দেখতে পারি না। তিশার বিরক্ত লাগলো, কি দরকার ঋতুকে এত তেল মারার? নীল ভাইয়াকে পটাতে পারলেই হয়। ঋতু পিতু কি আর এমন যে ওকে তেল মেরে খানবাড়ির বউ হতে হবে? ওর তো বিয়ে হয়ে গেলে বিদায় নিবে, সেখান থেকে ওকে নিয়ে তো বাড়াবাড়ি পছন্দ না তিশার। কিন্তু তুলিকে সহজে বোঝানো কষ্টকর, যা বুঝে সেটাই ঠিক করে আর তাই করবে। বাধ্য হয়ে চুপ থাকা ছাড়া আর কিছু করার নেই। তুলি বলল, আমি লিপ দিব। ঋতু কিছু বলার আগে পিছন থেকে ডাক দিল ঋতুকে ফায়েজ। তিনজনের চোখ তখন পিছনের দিকে ঘুরে তাকালো। ফায়েজ বাইকে বসা, এভাবে তাকিয়ে থাকতে দেখে আবারও বিরক্ত হয়ে ডাকলো। তারপর বলল, তাড়াতাড়ি আয়। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে কি আবারও বৃষ্টিতে ভিজিয়ে আমার জ্বর বাঁধানোর পায়তারা করছিস নাকি? তবে কিন্তু ভালো হবে না ঋতু। ঋতুকে তুই করে বলছে, তাহলে কি ফায়েজ ছাড়া ঋতু পূর্ব পরিচিত? হাজারো ভাবনার মাঝে বাইকের ভৌ ভৌ শব্দের ধ্যান ভাঙতেই তুলি আর তিশা দেখলো ঋতু ফায়েজের বাইকের পিছনে বসে হাত রেখেছে কাঁধে, এতটা শক্ত করে ধরে রাখা যেন পড়ে না যায়। তুলি বিড়বিড়িয়ে বলল, ফায়েজ স্যার ঋতুর কি হয় রে তিশা? তিশা বলল, জানি না, তবে স্যার যে আমাকে দেখাতে এসব করছে বেশ বুঝতে পারছি। তুলি বলল, কেন, তোকে দেখাতে কেন করবে? তিশা বলল, আজ আমি স্যারের টেবিলে লাভ লেটার রেখে এসেছি। তুলি অবাক হলো, এত বড় কাজ করে তিশা এখন বলছে। আর এদিকে ঋতু বলল, ফায়েজ ভাই। ফায়েজ বলল, হুম। ঋতু বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ফায়েজ বলল, মানা করলে শুনবি। দুই দিকে মাথা নাড়লো, সাথে সাথে সজোরে বাইক থামিয়ে দিল ফায়েজ। আকস্মিক ঘটনায় নিজেকে সামলাতে না পেরে ঋতু আর ফায়েজের মাঝে যতটুকু দূরত্ব ছিল সেটাও মিটিয়ে গেল। ঋতুর বুক গিয়ে ফায়েজের পিঠে বাড়ি খেলো। এতটাই হুমড়ি খেয়ে পড়লো ঋতু, নিজেকে সামলিয়ে নিতে সে ব্যর্থ। তারপর বলল, সাবধানে বসতে বললে বসিস না কেন? আর বাইকে এসে এমন নাড়াচাড়া করিস যেন পড়ে যাবি। ঋতু বলল, সরি ফায়েজ ভাই। ফায়েজ বলল, হুম, কি বলবি বল। ঋতু বলল, আপনি তো শুনবেন না বলেছেন। কালো মেঘের ছায়া দেখে মিটমিট করে হাসলো ফায়েজ, কিন্তু সেটা ঋতুর অদেখা। দেখবে কি করে? ফায়েজ তো লুকিং গ্লাসের দিকে তাকিয়েছিল, সেখানে ঋতুর মুখটা স্পষ্ট। তারপর বলল, কি আর করার, না বললে কি এই ফায়েজ কাউকে জের করতে পারে? ঋতু বলল, আপনি তো কখনো কারোর সামনে আমাকে বাইকে নেন না, আজ নিলেন যে? ফায়েজ বলল, কেউ ছিল সেখানে? ঋতু হা হয়ে গেল, কি বলে? দুটো জলজন্ত মানুষ ছিল, অথচ উনি তাদের খেয়াল করেননি। ফায়েজ বলল, কি হলো, কেউ ছিল? আমি তো দেখিনি। ঋতু বলল, আপনি সত্যি তিশা তুলিকে দেখেননি? ফায়েজ বলল, এরা কারা, তোর বান্ধবী? ঋতু বলল, ওয়াক্তু, এদের মতো বেয়াদব মহিলা আমার বান্ধবী হবে কি করে ভাবেন? এদের তো অহংকারে মাটিতে পা পড়ে না। বলে মুখ চেপে ধরলো নিজের হাত দিয়ে। এভাবে ফায়েজ ভাইয়ের সামনে কথা বলা উচিত ছিল না। তারপর বলল, ও আচ্ছা, তা আমি খেয়াল করিনি। এখন কি খুব বেশি অপরাধ করলাম আমি? ঋতু বলল, না না, অপরাধ করবেন কেন? ফায়েজ বলল, তাহলে ঠিক আছে। ফায়েজ আবারও বাইক স্টার্ট দিল। ঋতু নিজের মতো বকবক করেই যাচ্ছে। ফায়েজ হ্যাঁ নাতে উত্তর দিচ্ছে। কয়েক মাস বেশ খাতির হয়েছে দুটোর মাঝে। বাড়িতে কম বেশি কথা হয়, তবে প্রায় এখন বাইকে করে বাসায় ফিরা হয় আজকাল। তবে বাসায় ততটা তাদের মাঝে কথা হয় না। মাঝে মধ্যে ফেসবুকে স্ক্রল করতে করতে যা একটু মেসেজের টুংটাং শব্দ হয় আর কি। ইদানিং বেড়েছে। ফায়েজ বুঝতে পারে ঋতু স্বাভাবিক হচ্ছে। এতদিনের যে দূরত্বটা ছিল তা ঘুচে গেছে। হয়তো কেউ ভাই বোনের মাঝে যেমন সম্পর্ক হয় তেমন ভেবে বসলেও এখন আর ফায়েজের মনে দ্বিধা নেই। ফায়েজ জানে সে রাতের প্রতিটা শব্দের সাক্ষী ছিল, ঋতুর অব্যক্ত অনুভূতির সাক্ষী ছিল, মনের কোঠায় সদ্য জন্ম নেওয়া ভালোবাসার সাক্ষী ছিল। ব্যাস আর কিছুদিন, যখন ঋতু বুঝবে ফায়েজ তাকে ভালোবাসে, সব দ্বিধা কেটে যাবে। তখন হয়তো এক দেয়ালে যে দূরত্বটা সেটাও ঘুচে যাবে। আর এদিকে লেকের পারে বসে একটা দুটো করে বাদাম ছিলে প্রেমিকার মুখে দিচ্ছে। কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে এরাই যে সে জুটি যেখানে অভাব নেই কিছুর, আছে শান্তি আর ভালোবাসার সৌরভ। ফারিহা নীলের কাঁধে মাথা রেখে দিব্যি বাদাম চিবিয়ে নিচ্ছে। আজকাল প্রেমটা বেশ গভীর হলো। বাইকে বসে কাঁধে হাত নয়তো হাত ধরে নিস্তব্ধতায় হাঁটা, কখনো আবার হুট খোলা রিক্সায় পাশাপাশি বসা, বেশ তাদের ভালোবাসা। রেস্টুরেন্টে গিয়ে চিপাচাপায় তাদের অস্তিত্ব নেই। বাদাম আর ফুচকাই সই, ঝাল হলে একভাবে দুজনে শেয়ারিং করে একটু কেয়ার আর কি চাই। তারপর বলল, ফারিহা বলল, জি। নীল বলল, তুমি সন্ধ্যার পর বাইরে যাবে না আর? ফারিহা বলল, আচ্ছা। নীল বলল, তোমাদের পাড়ার সবুজ মোল্লার ছেলে সজল কি তোমায় বেশি বিরক্ত করে? কাঁধ থেকে উঠে নীলের চোখের দিকে তাকালো। শান্ত চোখগুলো বলে দিচ্ছে কতটা চিন্তা করে, হারানোর ভয় নাকি বিপদের আশঙ্কা। তারপর বলল, না, এত চিন্তা করার নেই, সব ঠিক আছে। নীল বলল, ও সুবিধার লোক না, নেতাদের সাথে চলে। ফারিহা বলল, আপনি কি করে জানলেন? নীল বলল, রাজনীতিটা আমিও করি।
ফারিহা বলল পেশা হিসেবে নেবেন? নীল বলল না, তবে তুমি চাইলে নিতে পারি। ফারিহা বলল দরকার নেই, এসব রাজনীতির চেয়ে চাকরি করে অফিসে যান, সেটা ঢের অনেক ভালো। দেখেন না ফায়েজ স্যার আর উজ্জ্বল ভাইয়াকে ঝামেলা মুক্ত। নীল হাসলো। ফারিহা ইদানিং গাল ফুলিয়ে রাখে বেশি, নীলের সাথে অভিমান করতে ভালো লাগে, প্রেমে পড়লে কত কিছু আবিষ্কার করা যায় আজকাল মনে হয়। তারপর বলল হাসলেন কেন? আমি হাসার মতো কি বললাম? নীল বলল হাসবো না, উজ্জ্বল ভাইয়া ঠিক আছে তাই বলে ফায়েজ ভাই। ফারিহা বলল কি বলেন বুঝি না। নীল বলল শোনো ফারিহা, ফায়েজ ভাই আগে রাজনীতি করতো, দেশ ছাড়ার পর সব ছেড়েছে, তার পপুলারিটি কম ছিল না, দাদার পর ছোট চাচা, তারপর ফায়েজ ভাই, বলতে গেলে আমাদের সব জেনারেশনের রাজনীতিটা রয়েছে। ফারিহা বলল কি বলেন, এসব তো জানতাম না, ঋতুও বলেনি। নীল বলল ঋতু তো ঠিক মনেও নাই, থাকলে কি এতদিন এভাবে চুপ করে বসে থাকতো? ফারিহা বলল কি বিড়বিড় করছেন? নীল বলল কিছু না, আসলে 13 বছর আগের কথা তো, তাই ঋতু জানে না। ফারিহা বলল ও আচ্ছা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।